আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো চর্যাপদ। একদম প্রথম পর্যায়ে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে যেটা তোমাদের অবশ্যই জানতে হবে, এবং পরবর্তীকালে যদি বাংলা নিয়ে পড়ো সেক্ষেত্রেও এই চর্যাপদ বিষয়টা থেকেই যায়। কারণ এ যাবৎ প্রাচীন বাংলা ভাষায় লেখা যা কিছু নিদর্শন বা নমুনা পাওয়া গেছে বাংলা সাহিত্যের, তার মধ্যে বা একমাত্র নিদর্শন বলা যেতে পারে সেটি হলো চর্যাপদ। এই চর্যাপদের জায়গাটা তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি কেবল সেটুকুই আলোচনা করব, কারণ চর্যাপদের বিষয়টা বহু বিতর্কিত এবং বহু প্রশ্নের সমস্যা সমাধান বা নিরসন এখনও হয়নি। এখনও পত্রপত্রিকায় চর্যাপদের বিষয়টি নিয়ে লেখা হয়ে চলেছে, বা নবচর্যাপদ অর্থাৎ চর্যাপদের নতুন নতুন পদ ও চর্যার নতুন নতুন পদও আবিষ্কার হচ্ছে। চর্যাপদ কি করে পাওয়া গেল, কোথায় পাওয়া গেল, তোমরা যখন পড়বে একটা জিনিস খেয়াল রাখবে যে টু দি পয়েন্ট করে যদি পড়া যায়। কারণ হচ্ছে টু দি পয়েন্ট করে পড়লে এক নাম্বার তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য যে নির্ধারিত নাম্বারটা থাকে সেটি তোমরা একদম কমপ্লিটলি সেটা পাবে বা পেতে পারো। হ্যাঁ, 5-এর 5 পেতে পারো। এবং যেগুলো শর্ট প্রশ্ন সেগুলোও যদি টু দি পয়েন্ট করো তাহলে সেগুলোও ঠিক উত্তরটা পাবে। সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবে, যেন বানান নির্ভুল হয় এবং সাল বা খ্রিস্টাব্দ সেটা যেন ঠিক থাকে। কারণ এই চর্যাপদের প্রশ্নের ক্ষেত্রে আমি আলোচনা করে দেব যেখানে বানানগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। তো আসা যাক আজকের চর্যাপদ আলোচনায়। 1907 খ্রিস্টাব্দে পুঁথিটি আবিষ্কার কি করে হলো? একটা তালপাতার পুঁথি, সেটা আবিষ্কার হচ্ছে নেপালের রাজ দরবার লাইব্রেরি থেকে, যে লাইব্রেরিকে বলা হচ্ছে রাষ্ট্রীয় অভিলেখাগার। তো সেটি আবিষ্কার করছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে, এবং সেটি তিনি কপি করে নিয়ে এসে সেটি প্রকাশ করছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ খণ্ডত্ব হবে, আমরা স্ক্রিনে এটা দেখিয়ে দেব বানানগুলো। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে, বাংলায় 1323 বঙ্গাব্দে সেটি প্রকাশিত হচ্ছে। গ্রন্থের নাম যেটি রাখা হয় সেটি ছিল হাজার বছরের পুরাণ, পয়রসু রয়াকার মূর্ধন্য, পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই ছিল গ্রন্থের নাম, সম্পাদিত গ্রন্থটির নাম, এবং তাতে 4খানা পুঁথি ছিল। সেই 4খানা পুঁথি কি না, এক হচ্ছে এই চর্যাপদের পুঁথিটি, যার নাম ছিল সূচিপত্রে চর্য বিনিশ্চয়। 2 নম্বর পুঁথিটি হলো সরোজ বজ্রের দোহাকোষ। 3 নম্বর পুঁথিটি হলো কাহ্নপাদের দোহাকোষ, এবং 4র্থ পুঁথিটি হলো ডাকার্ণব। তো এই যে প্রথম পুঁথিটি চর্য বিনিশ্চয়, এই পুঁথিটি ভাষাতাত্ত্বিক গবেষকরা গবেষণা করে দেখিয়েছেন যে এটি প্রাচীন বাংলার অন্যতম একটি নিদর্শন। তো এই নাম বিতর্ক রয়েছে। তাহলে পরবর্তী টপিকে আমরা যদি যাই, নাম বিতর্ক, চর্যাপদের নাম বিতর্ক রয়েছে, অর্থাৎ সম্পাদিত পুঁথিটিতে সেখানে চর্য বিনিশ্চয় লেখা হয়, লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তারই নামটি দেওয়া। এছাড়াও বিধুশেখর শাস্ত্রী তিনি নাম দিচ্ছেন আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি তিনি নাম দিচ্ছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। আবার একটা নাম তিনিই দিচ্ছেন চর্যাপদ। সুকুমার সেন বলছেন চর্যাগীতি পদাবলী। এরকম বহুজনের নাম, কিন্তু লৌকিক নাম সেটি হলো চর্যাপদ। এই চর্যাপদ যেগুলি পাওয়া যায় খণ্ডিত পুঁথি আকারে ছাপানো হয়। 3.5টি পদ পাওয়া যায়নি, ফলে ছাপা হয়েছিল 46.5টি পদ। কিন্তু আমরা যে সংস্কৃত টিকা বা পরবর্তীকালে ওই সহায়ক বই যেমন আমরা পাই, রেফারেন্স বই, আমার মূল টেক্সট বইতে যদি না থাকে, সেটা আমরা রেফারেন্স বই যদি পুরোপুরি সম্পূর্ণ হয়, তাহলে সেখানে আমরা বুঝতে পারি যে কি টেক্সট ছিল। তো সেই রকমের সংস্কৃত টেক্সট রেফারেন্স যেটা পাওয়া যায়, তাতে 50টি পদ পাওয়া গিয়েছিল পরবর্তীকালে। ফলে আমরা বুঝতে পারি যে তাতে 50টি পদ ছিল, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছিলেন 46.5টি পদ, 64টি পাতা সম্বলিত। কবি সংখ্যা, বহু কবি চর্যাপদ লিখেছেন। তো 24 জন, মতান্তরে 23 জন কবির পরিচয় পাওয়া যায়। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে 24 জন, মতান্তরে 23,
এইরকম লিখবে। বিখ্যাত কয়েকজন ছিলেন কাহ্ন পা, ভূসুক পা, সরহ পা, ঢেনঢন পা ইত্যাদি। পা বা পাদ দুটো শব্দই তোমরা ব্যবহার করতে পারো, কারণ এটি ছিল তাদের উপাধি জাতীয়। চর্যার অর্থ কি? সংক্ষিপ্ত প্রশ্নের। চর্যার অর্থ হলো আচার আচরণ। পরবর্তীকালে এই অর্থটা হয়ে দাঁড়ায় বৌদ্ধ যোগীদের আচরণবিধি। আসলে চর্যা বিষয়টা কি না, চর্যা হলো গান, কারণ এতে রাগ রাগিনীর উল্লেখ রয়েছে প্রত্যেকটি গানে, প্রত্যেকটি পদের ওপরে। এবং এই গানগুলো কারা করলেন, কিভাবে করলেন? আসলে যখন লেখা হয়ে চলেছে সেই সময়কালটা, চর্যার ভাষা নিয়ে যদি আমরা দেখি, সেখানে দেখব যে গবেষকরা বলছেন খ্রিস্টীয় ১০ম থেকে দ্বাদশ বা ৮ম থেকে দ্বাদশ এই সময়কালটাতে চর্যাপদ রচিত হয়েছে। চর্যার ভাষা বিচার করে তারা বা তার যে লিপি বিচার করে তারা এই ব্যাপারটি তুলে এনেছেন বা সিদ্ধান্তে এসেছেন। ফলে সেই সময়কার দিকটা আমরা যদি দেখি, সেই সময় পরিস্থিতিতে দেখব যে সেই সময় বৌদ্ধ সহজিয়া সাধকরা, অর্থাৎ বজ্রযান থেকে যারা তান্ত্রিক, বৌদ্ধ তান্ত্রিক, তাদের বিকাশ হচ্ছে এবং তারা, তাদের কাছে গুরু ছিল পরম আরাধ্য, এবং সেই গুরুকে সামনে রেখে গুরুর কাছ থেকে তারা তন্ত্র শিক্ষা নিতেন। ফলে সেই তন্ত্র সাধনাকে যাতে গুরুর মধ্য দিয়ে শিষ্য পরম্পরায় যাতে সেটা প্রবাহিত হয়, সঞ্চারিত হয়, সেই জন্য তো লিখে রাখাটা প্রয়োজন ছিল। সেই জন্য তারা করতেন কি, একটা আলো আঁধারি ভাষায় বা রূপক সংকেতের আবরণে তারা এই পদগুলো, এই গানগুলো তারা লিখে রাখতেন, যাতে অন্য কারো হাতে পড়লেও তারা যাতে বুঝতে না পারে। সেই জন্য এই কারণে তারা গানের আকারে পদগুলো লিখে রেখেছিলেন, সাধন তত্ত্বের গূঢ় গোপন কথাগুলি। ফলে তোমরা বুঝতেই পারছো যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে কিন্তু চর্যাপদগুলো রচিত হচ্ছে না। তারা তাদের সাধন তত্ত্বকে কেবল লিখিত আকারে রাখার জন্যই কিন্তু তারা এই চর্যার পদগুলি রচনা করছেন। তো তাই বলে কি চর্যার যে সাহিত্য মূল্য বা ঐতিহাসিক মূল্য, সেগুলোকে অস্বীকার করার এতটুকু উপায় নেই। কারণ তার যেহেতু সেটি গান এবং গানের মধ্য দিয়ে সেটি সাহিত্য প্রতিভাত হয়েছে, ফলে যথার্থ সাহিত্য হয়ে উঠেছে। এবং যেহেতু এগুলি বাংলা ভাষার একদম আদিতম নিদর্শন এযাবৎ পাওয়া, ফলে তার মধ্যে সেই সমকালের সমাজচিত্রও ফুটে উঠেছে, ধরা পড়েছে অনেক ঐতিহাসিক প্রমাণও। আমরা সেইগুলো আলোচনা করার আগে আরও কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো আসে, তো সেইগুলো আমরা দেখে নিতে পারি। চর্যার সংস্কৃত টিকা। সংস্কৃত টিকা নাম হলো নির্মল গিরা টিকা, টিকাকার মুনিদত্ত। এতে কিন্তু 50টি গানের উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটির গানে রাগ রাগিনীর উল্লেখ রয়েছে। তিব্বতী অনুবাদও হয়েছিল এক সময়, এবং সেই তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। এটি আবিষ্কার করেছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এবার চর্যার রচনাকাল নিয়েও বিতর্ক রয়েছে। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আনুমানিক শব্দটা ব্যবহার করতেই হবে। আনুমানিক 950 খ্রিস্টাব্দ থেকে 1250 খ্রিস্টাব্দের মধ্যে চর্যার পদগুলি রচিত। এই সঙ্গে তোমরা দিতে পারো কয়েকজন গবেষকের নাম সহ তাদের যে সিদ্ধান্ত সেগুলো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষাতাত্ত্বিক, তিনি বলছেন যে 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে চর্যার পদগুলি রচিত হয়েছে। মুহম্মদ শহীদুল্লাহ, তিনি বলছেন 7ম শতকে রচিত। রাহুল সাংকৃত্যায়ন বলছেন 8ম থেকে দ্বাদশ শতকে, এবং সুকুমার সেন বলছেন 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যার পদগুলি রচিত হয়েছে। চর্যার ভাষা কি? গবেষকদের মতে চর্যা হলো আলো আঁধারি ভাষা, যাকে সুকুমার সেন বলছেন সন্ধ্যা ভাষা। সেই সন্ধ্যা ভাষা আসলে সন্ধ্যাবেলায় যেমন আলো এবং অন্ধকার থাকে, ঠিক সেই রকমের আলো আঁধারি ভাষা। আসলে একটা রহস্যময় অস্পষ্ট ভাষা, কারণ তার ভেতরে এক রকমের ভাব, গভীর গূঢ় অর্থ, যেটা সাধন তত্ত্বের গভীর অর্থ যেটা বলা হলো, এবং বাইরে একটা অর্থ যেখানে দেখা যাচ্ছে প্রচলিত সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যেন কাহিনী ফুটে উঠেছে। তো সেই অর্থে চর্যার ভাষা সন্ধ্যা ভাষা। গবেষকদের মতে এই ভাষা প্রাচীন বাংলায় লেখা,
তবে কেউ কেউ মনে করেন তারা নিজস্ব ভাষার কথা তুলে তারা বলেন যে এই বাংলা নয়, অন্যান্য অপভ্রংশ ভাষায় লেখা। এবার আসি চর্যার সমাজ জীবন। প্রথমেই বলা হলো যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির ইচ্ছা নিয়ে কিন্তু চর্যাপদ লেখা হয়নি। হ্যাঁ, এটা ঠিক কথা, কিন্তু তার যে সাহিত্য মূল্য সেটাকে অস্বীকার করা যায় না। যেহেতু সাহিত্য সমাজের দর্পণ, তাই এই চর্যার পদগুলিতেও সেই সমাজ ফুটে উঠেছে। তোমাদের এটা থেকে 5 নাম্বার বা একটা ছোট প্রশ্ন দিয়ে তার সঙ্গে চর্যাপদের সমাজ জীবন চিত্রিত করো বা বর্ণনা করো, এরকম প্রশ্ন আসে 1+4। তো সেক্ষেত্রে 4টা পয়েন্ট দিলেই হবে। প্রথমের ভূমিকা অংশটুকু এইটুকু লিখে তারপর 1, 2, 3, 4 করে পয়েন্ট দিতে পারো। যেমন আমি খুব সংক্ষেপে বলে দিই যে বর্ণভেদ প্রথম পয়েন্ট, এবং সেখানে দেখা যাচ্ছে অন্তজ শ্রেণীর মানুষদের পরিচয় পাওয়া যায়। ডোম, শবর, হাড়ি, চণ্ডাল ইত্যাদি মানুষের কথা সেখানে বর্ণিত রয়েছে। জীবিকা বলতে মদ তৈরি করা, চাঙারি তৈরি করা, হ্যাঁ, নৌকা বাওয়া, মাছ ধরা, পশু শিকার করা ইত্যাদি জীবিকার কথা এই চর্যার পদগুলিতে ধরা পড়ে। আহার্য অর্থাৎ খাদ্যদ্রব্য সামগ্রী, প্রধান খাদ্য হিসাবে ভাত এবং অন্যান্য খাদ্যদ্রব্য হিসেবে দুধ, মাছ, মাংসের কথা উল্লেখ আছে এতে। উৎসব অনুষ্ঠান, চর্যাপদে উৎসব অনুষ্ঠানের কথাও রয়েছে। বাজনা বাজিয়ে বিয়ে করতে যাওয়ার যে ব্যাপার সেটি রয়েছে। এছাড়া যৌতুক প্রথা রয়েছে। হ্যাঁ, নাচ গান অভিনয়টা ছিল এই রকম উৎসব অনুষ্ঠানের একটা অঙ্গস্বরূপ। বিনোদন পয়েন্টে লিখবে মাদল, পটহ, ডমরু, বাঁশি ইত্যাদি যেসব লোকজ বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই বাদ্যযন্ত্রের পরিচয় পাওয়া যায়। নববল বা দাবা খেলার রীতি ছিল। কর্পূর সহযোগে পান খাওয়ার প্রচলন ছিল। নাটক করার কথা সেখানে বর্ণিত হয়েছে, বুদ্ধ নাটকের কথা রয়েছে। আরেকটা পয়েন্ট আইনি ব্যবস্থা। এখানে যেমন চোর ডাকাতের উপদ্রব ছিল এই সময়ে, তেমনি আইনি ব্যবস্থাও ছিল, সেখানে দারোগার কথাও পাওয়া যায়। চর্যাপদের সাহিত্য মূল্য, এই প্রশ্নটা সমাজ জীবন থেকে একটু আলাদা, কারণ এখানে চর্যার সাহিত্য মূল্যটা খুঁজে নিতে হবে। আবার সেই ভূমিকাতে ঠিক একই বিষয়টা লিখবে যে যেহেতু বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির অভিপ্রায় নিয়ে চর্যাপদ রচিত হয়নি, রয়েছে বৌদ্ধ সহজিয়া সাধকদের যে গোপন বা গূঢ় সাধন পদ্ধতি তার বর্ণনা রয়েছে, তা সত্ত্বেও এর যে সাহিত্য মূল্য সেটাও স্বীকার করা যায় না। কেন যায় না? তার মধ্যে পয়েন্ট তুমি দিচ্ছ, পয়েন্ট দিতে পারো আবার নাও দিতে পারো। 1 নাম্বার হচ্ছে ছন্দ অলঙ্কার ঘটিত, অর্থাৎ চর্যার পদগুলিতে সাহিত্যে যেমন ছন্দ অলঙ্কার, বিশেষ করে গীতিকাব্যগুলিতে বা গানে বা কবিতায় ছন্দ অলঙ্কার প্রবাদ প্রবচন যেমন পাওয়া যায়, তেমনি চর্যার পদগুলিতেও পাওয়া যায়, যেগুলি বর্তমান সময়েও কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক বা খুঁজে পাওয়া যায়। 2 হচ্ছে যেহেতু চর্যাপদ প্রাচীন যুগের এযাবৎ প্রাপ্ত একমাত্র নিদর্শন, তাই সেই প্রাচীন বাংলায় কিভাবে সাহিত্য উঠে এসেছে সেটা চর্যার পদগুলি একমাত্র ভরসা। 3 চর্যার পদগুলিতে মানবিক আবেদনে সিক্ত রয়েছে। যেমন একটা পদ, কুকুরিপাদের একটা পদে আমরা পাই, যেখানে বলা হচ্ছে ফেটলিও গো মাত্র অন্ত উড়ি চাহি, অর্থাৎ মাগো আমি প্রসব করেছি, এখন দরকার একটা আতুর ঘরের। হ্যাঁ, বোঝা যায় যে কি সকরুণ আরতি সেই প্রসবিনীর, যা সকল পাঠককে চিরন্তনভাবে যেন আকৃষ্ট করে। 4 নম্বর পয়েন্টটা দিচ্ছ, ঢ্যান পাদের একটা পদে রয়েছে নিঃসঙ্গ অথচ বিড়ম্বিত জীবনের একটা কাহিনী। সেখানে ওই পদটা রয়েছে টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি। টিলার উপর আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, অথচ অতিথির নিত্য আনাগোনা। 5 নম্বর পয়েন্ট, সাহিত্য, যেহেতু সাহিত্য মূল্য লিখছো, সাহিত্য মূল্যের ফলে সাহিত্য সমাজের দলিল, তাই সমাজচিত্র ফুটে ওঠে, সেকালের জনজীবনের জীবিকা, অভ্যাস, খাদ্যাভ্যাস, পোশাক, রীতিনীতি এসবগুলো ফুটে ওঠে। এইবার তোমাদের একটা জায়গা, সেটা হচ্ছে যে কয়েকটা ছোট প্রশ্ন যেগুলো অতিরিক্ত সবিশেষ জানা দরকার,
চর্যাপদের গবেষণায় প্রথম বাঙালি রাজেন্দ্রলাল মিত্র তার দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থটিতে তিনি তার গবেষণার বিষয়টি তুলে ধরেন। চর্যার ভাষাবিজ্ঞানী ছিলেন বলা হয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার যে ODBL গ্রন্থটি রয়েছে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটিতে তিনি চর্যার ভাষা নিয়ে গবেষণা করেছেন। লিপি বিচার করেছেন ডক্টর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং সেই বিচারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এটি প্রাচীন বাংলা লিপি, অর্থাৎ চর্যার যে লিপি সেটি প্রাচীন বাংলা লিপি। ছন্দ, চর্যার ছন্দ হলো পাদাকুলক ছন্দ। ফলে এই হচ্ছে চর্যাপদের মূল আলোচনার জায়গা। তোমরা দেখলে যে একদল বৌদ্ধ সহজিয়া সাধক কিভাবে তাদের সাধন পদ্ধতি অর্থাৎ তন্ত্র সাধনার পদ্ধতি অন্যের হাতে চলে গেলে তো বিপদ, ফলে তারা মনে করেছিলেন যে আমরা আমাদের এই সাধন পদ্ধতি এত গূঢ় গুপ্ত, ফলে এটা না লিখে দিলেও নয়, তাহলে শিষ্য পরম্পরায় থাকবে না। সেই উদ্দেশ্যেই কিন্তু তারা গানের আকারে এগুলোকে লিখে রাখলেন। এই বৌদ্ধ সহজিয়া সাধকরা তারা তাদের গোপন সাধন পদ্ধতিকে ধরে রাখার জন্য। ফলে এই যে বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির ইচ্ছা নিয়ে তারা লিখলেন না, অথচ সেটা সাহিত্য হয়ে উঠছে, সমকালীন সমাজকে প্রতিভাত করছে, একটা ঐতিহাসিক মূল্য থেকে যাচ্ছে এই সাহিত্যগুলোর, এইটি সবিশেষ গুরুত্বপূর্ণ। তোমাদের এইটি প্রথমে সর্বাগ্রে এটা মাথায় রাখতে হবে। এইবার যে প্রশ্নগুলো রয়েছে, ছোট ছোট প্রশ্ন, ওই নেপালের রাজদরবার লাইব্রেরি থেকে নিয়ে আসছেন, সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছেন এবং এই প্রকাশের মাঝখানে প্রচুর আলোচনা হচ্ছে এবং প্রকাশের পরেও প্রচুর আলোচনা হচ্ছে, এখনও চলছে এবং সেই বিতর্কের নিরসন এখনও হয়নি। ফলে যা কিছু ইনফরমেশন যেগুলো রয়েছে, তথ্যভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নে আসার জন্য সেগুলো তোমরা খুঁটিনাটি সেগুলো টু দি পয়েন্ট করে লিখে রাখবে এবং যাতে বানান ভুল না হয়, কারণ বাংলা নিয়ে পড়াশোনা করছো, বানান ভুলটা যাতে না হয় এটা মাথায় রাখবে। আর 2 নম্বর হলো যে বড় প্রশ্নগুলোর কথা বলা হলো 3 থেকে 4খানা বড় প্রশ্ন রয়েছে। চর্যার সমাজ জীবন, চর্যার সাহিত্যমূল্য, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যেটা বলা হয়নি, সেই ঐতিহাসিক গুরুত্ব এবং চর্যার ধর্মতত্ত্ব। চর্যার ধর্মতত্ত্ব বিষয়টা বড় প্রশ্ন না হলেও শুধু ওইটুকু জানা যেটুকু বলা হলো। আর চর্যার ঐতিহাসিক গুরুত্ব যেটি বাদ এখনও থেকে গেছে, যে আমরা এবার সম্পূর্ণ আলোচনার শেষে এসে সেই ঐতিহাসিক গুরুত্বটা খুঁজে নিতে পারি। কি না, এটাও 1, 2, 3, 4 করে পয়েন্ট দিয়ে লিখব যে যেহেতু এযাবৎ পাওয়া বাংলা ভাষায় লেখা, প্রাচীন বাংলায় লেখা একমাত্র নিদর্শন হলো চর্যাপদ, ফলে তার ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে বোঝাই যায় যে প্রাচীন বাংলা কেমন ছিল। 1, 2 কি না, যেহেতু প্রাচীন বাংলায় লেখা এবং এটা সাহিত্য, ফলে প্রাচীন বাংলা সাহিত্য কেমন ছিল সেটি চর্যাপদ থেকে জানা যায়, চর্যাপদই একমাত্র উপায়। এটা গেল তার দ্বিতীয় ঐতিহাসিক গুরুত্ব। 3, প্রাচীনকালে বাংলা ছন্দ কেমন ছিল সেটি জানা যাচ্ছে, ফলে এটা তৃতীয় ঐতিহাসিক মূল্য বা ঐতিহাসিক গুরুত্ব। 4, চর্যাপদে কিছু প্রবাদ প্রবচন, কিছু রূপকল্প পাওয়া যাচ্ছে, ফলে প্রাচীনকালে এই প্রবাদ প্রবচন রূপকল্পের রূপটি কেমন ছিল সেটি জানা যাচ্ছে। এটি গেল। এবং আরেকটি বিষয় হলো সমকালীন সমাজচিত্র, অর্থাৎ 10ম থেকে দ্বাদশ বা 8ম থেকে দ্বাদশ যাই বলি না কেন, সেই সমকালে সমাজ কীরকম ছিল সেটি জানারও এক অন্যতম নিদর্শন হলো চর্যাপদ। আরেকটি বিষয় যেটি হলো সেই সমকালের ধর্মীয় ইতিহাস, এই যে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন পদ্ধতি কেমন ছিল, সে সময়ের ধর্ম রীতি কেমন ছিল সেটি জানারও অন্যতম একটি উপায় হলো চর্যাপদ। ফলে চর্যার ঐতিহাসিক মূল্যকে অস্বীকার করার উপায় নেই। তোমরা যখন উত্তর লিখবে তখন এই বিষয়গুলি টু দি পয়েন্ট করে 5 নম্বর থাকলে 5টি বা 4 নম্বর থাকলেও 5টি লিখে দিতে পারো। 5-এর 5 অবশ্যই তোমরা পাবে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং আগামীতে এই চর্যাপদ সহ বাংলা সাহিত্যের প্রতি তোমরা যাতে আকর্ষণ অনুভব করো সেই কামনা জানাই।